শান্তিপূর্ণভাবে ইংরেজি নববর্ষ উদযাপনের আহ্বান ডিএমপির। 2025 সালে হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, প্রত্যাশা সাধারণ মানুষের। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চায় শিক্ষার্থীরা। শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, গণহত্যায় জড়িতদের ফাঁসি দাবি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন, মেলেনি বিস্ফোরকের আলামত। এবং মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু আজ। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রথমবার অনলাইনে স্টল বরাদ্দ থাকছে জুলাই ও 36 চত্বর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। 31st নাইট শান্তিপূর্ণভাবে উদযাপনে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। দুর্ঘটনা রোধে আতশবাজি, পটকা ফোটানো বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে 31st নাইট কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। 31st নাইট কেন্দ্র করে নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নির্দেশনা ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে করণীয় জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আগামী বছরের দিনগুলো যাতে ভালো যায় সেই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই প্রার্থনা জানাই। এ সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, উদযাপন ঘিরে রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি নেই, তারপরও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। ঢাকাবাসী নিরাপদে থাক, ভালো থাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া। এখন পর্যন্ত যে ইন্টেলিজেন্স, এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। বিশ্বের বড় শহরগুলোর আদলে ভবিষ্যতে আতশবাজির জন্য ঢাকাবাসীকেও স্থান করে দেওয়ার কথা জানিয়ে বাড়ির ছাদ ও রাস্তায় পটকা ফুটিয়ে কারো কষ্টের কারণ না হওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনার। 2 থেকে 2.5 কোটি লোকের শহর, আপনাদের জানা আছে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। এ সময় পুলিশের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। এইগুলোর আমরা অলরেডি ডিপ্লয়মেন্ট করে ফেলছি। এই ফোর্স এখন কিন্তু আমার মাঠে আছে। এখানেও প্রায় 2700 মতো আমাদের ডিপ্লয়মেন্ট। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ইংরেজি নববর্ষ উদযাপন চলছে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে। সেখান থেকে নববর্ষ উদযাপনের খবর জানিয়েছেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। সারা বিশ্বের মতো বাংলাদেশও বরণ করে নেবে নতুন বছরকে। অবস্থান করছি ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকায়। আপনারা জানেন, অভিজাত এই হোটেলটিতে কিন্তু সাধারণ মানুষের চাইতে ঢাকা শহরের অভিজাত মানুষগুলোর আনাগোনা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা কিন্তু লাইভ মিউজিক উপভোগ করছেন, তারা খাবার উপভোগ করছেন এবং একই সাথে তারা কিন্তু অপেক্ষা করছেন নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য। আমরা এখানে আসার পর থেকেই দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন আয়োজন রয়েছে। সেই আয়োজনগুলোর মাধ্যমে কাউন্টডাউন করা হবে। এখানে কাউন্টডাউনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার আয়োজন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ মিউজিক চলছে। লাইভ মিউজিকের মাধ্যমে এখানকার যারা গেস্ট রয়েছেন তারা কিন্তু উপভোগ করছেন, নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা কথা বলবো এখানকার একজন ম্যানেজারের সাথে, তিনি জানাবেন তার যে আয়োজনটি সেই আয়োজনের সার্বিক বিষয়ে এবং তারা কি ধরনের আয়োজন করছেন এবং কি ধরনের আয়োজনকে তারা আসলে সামনে রেখে এই দিনটিকে সাজিয়েছেন। আমরা শুনবো ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রেস্টুরেন্ট ম্যানেজার জামশেদ ভাইয়ের কাছ থেকে। ভেরি গুড ইভিনিং সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই সুন্দর আয়োজনে আপনার সবাইকে স্বাগতম। যেমনটা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে একটা উৎসবের মতো লাগছে। সো আমাদের গেস্টরা যারা ভোজন রসিক দেখতে পাচ্ছেন, সবাই লাক্সারিয়াস বুফে এনজয় করছে
এবং এরই মধ্যে অনেকেরই ডিনার প্রায় শেষ। ওনারা অপেক্ষা করছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে লাইভ কাউন্টডাউনের জন্য। আমরা অনেক সুন্দর একটা লাইভ কাউন্টডাউনের ব্যবস্থা করেছি। ডিনারের শেষে যখন 12টা বাজবে আমরা পুরাতন বছরকে বিদায় করে নতুন বছরকে আমরা সানন্দে গ্রহণ করে নেব। আমাদের গেস্টেরা সবাই এখানে জমাইতে হবে এবং আমরা এখানে সুন্দর একটা কাউন্টডাউন করব। সবাই একসাথে মিলিত হয়ে আমরা নতুন বছরকে বিদায় জানাবো এবং পুরাতন বছরকে বিদায় জানাবো এবং নতুন বছরকে আমরা স্বাগতম জানাবো কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ জামশেদ ভাইকে। আমরা আসলে শুনছিলাম যে লাইভ কাউন্টডাউনের আয়োজন করা হয়েছে, যে আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে। আপনি জানেন 2024 বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বছর ছিল এবং এই বছরে দুনিয়া কাঁপানো একটি বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্রদের মাধ্যমে। এই দুনিয়া কাঁপানো বিপ্লবের মাধ্যমে কিন্তু নতুন অন্তর্বর্তী সরকার তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করেছে, অনেকগুলো সংস্কার হয়েছে এবং সেই সংস্কারের মাধ্যমে 2025 সবাই আশা করছে 2025 এই দেশের মানুষের জন্য সুখ সমৃদ্ধি এবং শান্তি বয়ে নিয়ে আসবে এবং রাষ্ট্র একটি স্থিতিশীল থাকবে। রাজধানীর অভিজাত ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মহাকালের স্রোতে হারিয়ে গেল ঘটনাবহুল 2024। গত 5 অগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে বিশাল পরিবর্তন আসে বাংলাদেশের রাজনীতিতে। সাধারণ মানুষের প্রত্যাশা 2025 সাল হবে সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ, তারুণ্যের বৈষম্যহীন ও সাম্যের স্বপ্নের বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। 2024 সাল বাংলাদেশের জন্য ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক বছর। রাজনৈতিক সংকট, দোলাচল, সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ানো, এমন নানা ঘটনার সাক্ষী এই বছরটি। প্রত্যাশা আর প্রাপ্তির জাগতিক রসায়নে বছর যায়, বছর আসে। দেশ, জাতি, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি সব ক্ষেত্রেই পুরনো বছরের রেখাপাত নতুন বছরে নবতর সম্ভাবনা তৈরি করে। স্বাভাবিকভাবেই নতুন বছরেও সুন্দরের প্রত্যাশা সাধারণের। আমরা গরিব মানুষ যারাই আছি একটু সুখে থাকতে চাই। বাজারে যাইয়া 500 টাকা বাজার লইয়া কি পাই বাচ্চার 500 টাকায়, আর গরু গোশত মনে করেন যে আমরা গরিব মানুষ চোখেই দেই না। আমাদের গরিব মানুষের জন্য জিনিসপত্রের দাম কমাইতে হবে। এই মানুষে মানুষে ভিন্ন মত থাকবে, মতের পার্থক্য হওয়াটাও যৌক্তিক। তবে এই মত পার্থক্য মানেই জাতির বিভক্তি নয়। কল্যাণকর রাষ্ট্র গড়তে হলে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা জরুরি, যেখানে সাম্প্রদায়িকতা কিংবা হানাহানি থাকবে না। 2025 সালে এমন বাংলাদেশই দেখতে চায় তরুণ প্রজন্ম। 5 আগস্টের আগে যে ধরনের দেশ ছিল সেটা যেন আমাদের 2025 এসে আমাদেরকে না দেখতে হয়, আমরা একজন সম্পূর্ণভাবে নতুন একটা দেশ দেখতে পারি। মানুষ যেন এই শোষণের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেই আকাঙ্ক্ষা নিয়েই আমরা আসলে 2025 শুরু করতে চাই। 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে বড়সড় আওয়াজ দেখেছে বাংলাদেশ। নতুন স্বপ্নের শুরু সেখান থেকেই। এখন অর্থনীতি সহ সব ক্ষেত্রেই সমতায়নের পালা। দাঙ্গা হাঙ্গামা বা আপনার এই যে গুম খুন বা মারামারি, এগুলো আমরা কখনোই প্রত্যাশা করি না। প্রথম স্টেবল থাকা দরকার রাজনৈতিক অঙ্গনটাতেই, এবং রাজনৈতিক প্রতিটা দলকে আগে নিজেদের মধ্যে সংস্কার করা দরকার। একটি দেশের সমৃদ্ধিতে বিশাল গুরুত্ব বহন করে অর্থনৈতিক কাঠামো, কিন্তু সেখানে ভর করেছে পুরনো অনেক জঞ্জাল। অর্থনীতিবিদরা মনে করেন নতুন বছরেও এই জায়গাটি চ্যালেঞ্জিং হবে, কারণ মুদ্রাস্ফীতিটা কন্ট্রোলড হলো না, আর হোয়াইট পেপারে যেসব তথ্য বার হয়েছে সেটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হলো না। যেটা অসমাপ্ত থাকলো সেটা সমাপ্ত আর হবে বলে আমি আগামী বছর প্রত্যাশা করি না। কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই অদম্য এবং নির্ভীক বাংলাদেশ গড়ার কথা বললেন বিশিষ্টজনরা। আমরা আশা করি সমাজ কলুষমুক্ত হবে, বৈষম্যহীন হবে এবং আপনার নতুন প্রজন্ম আমাদের কাছে যা শিখিয়ে দিয়ে গেল তা আপনার নতুন নতুন মাত্রা যুক্ত করবে। নতুন বছরের প্রাককালে ফেলে আসা বছরের দিকে তাকালে আলোড়ন তোলা অনেক ঘটনাই চোখের সামনে ভেসে ওঠে, যার কতক থাকে গর্ব আর অহংকারের। কিছু ঘটনা হয় জাতির জন্য লজ্জাজনক। তবে 2025 সালে বাংলাদেশ কোনো বদনামের ভাগিদার হবে না, এমন প্রত্যাশার কথাই বললেন সাধারণ মানুষ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময় দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এ আলটিমেটাম দিয়ে সংগঠনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দাবি না মানলে আবার রাজপথে নামবে ছাত্র জনতা। এতে ছাত্র নেতারা জুলাই অভ্যুত্থানের বিচার না করে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দেন। মনিরুল ইসলামের প্রতিবেদন।
আমার ভাই কবরে, হাসিনা কেন বাহিরে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন সব বিপ্লবী স্লোগানে শহীদ মিনারে জমায়েত হতে থাকে ছাত্র জনতা। কথা ছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশের, কিন্তু শেষ মুহূর্তে কর্মসূচি বদলে হয়ে যায় মার্চ ফর ইউনিটি। পূর্ব কর্মসূচি স্থগিত হলেও কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার এলাকা। সারা দেশ থেকে এসেছেন ছাত্র জনতা। অভ্যুত্থানে শহীদ পিতার বক্তব্যের মাধ্যমে শুরু হয় মার্চ ফর ইউনিটি। আমাদের শহীদ পরিবারের একটাই দাবি, খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির কার্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হোক। বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয়। সমাবেশে অভ্যুত্থানে আহত নিহতের পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বক্তব্য দেন। সবার বক্তব্যেই ছিল শেখ হাসিনার বিচার দাবি। নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইতো যদি আলোচনার টেবিলে সবকিছুর সমাধান আসতো। এই বিপ্লব এবং বিপ্লবের যে কৃতিত্ব সবার, আমরা সবার অংশীদার। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। আমরা আর কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। সমাবেশে জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি করেন সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই। আজ জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে 15 দিন সময় বেঁধে দেন হাসনাত আব্দুল্লাহ। জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন। দাবি আদায়ে ছাত্র জনতাকে নিয়ে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুলাই বিপ্লবে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার ভোর হতে শহীদ মিনার এলাকায় জড়ো হন ঢাকা ও বাইরে থেকে আসা ছাত্র জনতা। দুপুরের পর থেকে বাড়তে থাকে মানুষের ভিড়। সবার হাতে দেখা যায় ব্যানার, ফেস্টুন আর লাল সবুজ পতাকা। এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ গণঅভ্যুত্থানে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান আহতরা। খুনির বিচার চাই, কেন ওর হত্যা করা হয়েছে, কেন আজকে আমার এতটুকু বয়সে ওরে সারা থাকতে হইতেছে। আমার হাঁটতে পারে, আমি হাঁটতে পারি না, বুঝছেন, আমার কষ্ট লাগে দেখতে। আমরা চাই আরো দেশ আগে যাক, এটা আমরা চাই। সরকার কাছে আমার দাবি যে খুনি হাসিনা বিচার হোক। ফ্যাসিস্ট সরকারের দোষরদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। রাজপথে প্রকাশ্যে হত্যাকাণ্ডে জড়িতদের কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না, এ প্রশ্ন উঠে আসে। পড়ায় 2000-এর মতো আমাদের ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে। সারা বাংলাদেশ থেকে 22 জন পুলিশ কর্মকর্তা ধরছে। এই 22 জন পুলিশ কর্মকর্তা কি গুলি করছে? বাকি পুলিশ কর্মকর্তা কই? এখনো শেখ পরিবারের কাউকে গ্রেফতার করে নাই। শেখ হাসিনারে কেন এখন পর্যন্ত এই বাংলার মাটিতে এনে বিচার করা হয় নাই? অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতেই জুলাই আগস্ট গণহত্যার দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবিও জানান ছাত্র জনতারা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে মাদ্রাসা ঘাট এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকজন ছাত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললেই মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1.5 দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। এতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্র শিবির। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
আওয়ামী লীগের 1.5 দশকের স্বৈরাচারী শাসন আমলে প্রকাশ্যে আসতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তবে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবার প্রথমবারের মতো রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে সদস্য সম্মেলন করেছে ছাত্র শিবির। এতে পুরো দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেয়। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়াল বলেন, মিথ্যা অপপ্রচার করে শিবিরের অপ্রতিরোধ অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, ভুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মহাশিবিরের মধ্যে নাই। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির 24-এর আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী দিনে আর কাউকে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়তে হবে না। 2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। যারা বাংলাদেশের বিজয় দিবস স্বীকার করে না তাদের কোলে ঠাঁই নিয়েছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেন জামায়াত আমির। পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকায় আগুন ছড়িয়েছে দ্রুত। অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে এইরকম কোনো ফায়ার আর যেন না ঘটে এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো যেন আমরা নিতে পারি। 6 তলার আগুনটা যখন ছড়িয়ে গেছে, 6 তলা না নিভিয়ে 7 তলায় যাওয়ার সুযোগ ছিল না, যার জন্য ফায়ার ব্রিগেডকে 6 তলা শেষ করেই 7 তলায় উঠতে হয়েছে। নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনের রিস্ক নিয়েই এই কাজটা করতে হয়েছে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সম্ভাব্য তারিখ অনুযায়ী সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। মঙ্গলবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকে জাতীয় নির্বাচনের কথা বলে আসছে উল্লেখ করে সিইসি জানান, আপাতত স্থানীয় সরকার নির্বাচন ভাবছে না কমিশন। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। সীমান্তে বিজিবিকে পিঠ প্রদর্শন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এ আহ্বান জানান তিনি। সৈনিকদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সৈনিকদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশ রক্ষার প্রয়োজনে জীবন দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেয়া যাবে না। সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য
আমি তোমাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। শীতের দাপটে কাঁপছে পঞ্চগড়। বছরের শেষ দিনে কনকনে শীতে কাবু এ জেলার মানুষ। মঙ্গলবার তাপমাত্রার পারদ বেড়েছে, কিন্তু বেলা বাড়লেও ঘন কুয়াশার কারণে কোথাও সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 9টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরের জেলা গাইবান্ধায় শীতের তীব্রতা বেড়েই চলছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় শীতের প্রভাব পড়ছে এ জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে। বাড়ছে শীতজনিত রোগ। অতিরিক্ত কুয়াশার কারণে গাড়ি স্টার্টিং ধরলে যাদের 2 মিনিট চালানোর পরে গাড়ি হাত পা কাঁপাকাঁপি করে, শরীর চলে না। তারপর রাস্তার মাঝখানে সাদা দাগ দেখা যায় না, গাড়ি চালানো খুবই অসুবিধা। শরীরে তো সব পাকে অসুবিধা ভাই, আমাদের কাপড় চোপড় নাই, মনে করো মেইন কথা যে কুয়াশা, বিছনাতেই তো উঠতে মনে হয় না, দিন করি দিন খাই, কি সমস্যাটা ধরে গেছে। আজ শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল 10টায় এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারই প্রথম অনলাইনের মাধ্যমে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। আর জুলাই গণঅভ্যুত্থানের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চতুর্থবারের মতো মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলায় এবার বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে 362টি স্টল। আর বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান। মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এবারের মেলার বিস্তারিত তুলে ধরেন। নাগরিক সুবিধাগুলো বৃদ্ধি করার জন্য আমরা আপনারা তো দেখে থাকবেন যে আমরা মেলায় এবার এন্ট্রি, যে আগের যে প্রবেশ পথ যেটা ছিল, এটাকে ডাবল করেছি। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ ও টিকিটিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের জন্য থাকছে বিআরটিসির বাস সার্ভিস। মেলার বিশেষ আকর্ষণ থাকছে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা জুলাই চত্বর ও 36 চত্বর এবং ইউথ প্যাভিলিয়ন। অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থীর উপস্থিতি বেশ ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আশা করছি ভালো ব্যবসা হবে, ভালো কিছু হবে, ভালো প্রচার হবে, দর্শক সমাগম বাড়বে। আগের তুলনায় আমাদের কোয়ালিটিও ভালো, আমাদের ব্যবসা কিন্তু ইনশাআল্লাহ ভালো করবে আশা করতেছি। কাজের দিক থেকে দেখা যাচ্ছে আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা যে ডিজিটালি অ্যাডভান্স হয়েছে তার একটা ভালো পদক্ষেপ হলো যে আমরা এখানে টিকিট চালু করতে পেরেছি। মেলায় সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। বাণিজ্য মেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের এখানে 6 জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। একই সাথে আমরা উপজেলা প্রশাসনে আমরা 3 জন ম্যাজিস্ট্রেট কাজ করব। সেই সাথে পুলিশ, র্যাব, আর্মি সবাই এখানে নিয়োজিত হয়েছে। মাসব্যাপী মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। আফরিন পপি, মোহনা সংবাদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সেলিমকে হাসপাতালে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেলিমকে দেখতে এসে তার চিকিৎসার খোঁজখবর নেন। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আহত শেরপুরের সেলিম অভিযোগ করেন, আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে চিকিৎসা না করে বের করে দেওয়া হয়। এ সময় সেলিমের মায়ের কাছে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় র্যাবের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ বদরউদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ডাক্তার নাসিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, ছাত্র দলের সহসভাপতি ডাক্তার আউয়াল সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে অপহৃত 28 জনের মধ্যে 18 জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। গত 24 ঘন্টার ব্যবধানে টেকনাফে 28 জন অপহরণের শিকার হয়েছেন। সোমবার সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মী সহ 18 জন অপহরণের শিকার হন। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে।
পায়রা বন্দরের প্রথম জেটি নির্মাণ কাজ শেষ। সড়ক ও নৌপথে পণ্য পরিবহনের মাধ্যমে স্বল্প খরচ ও কম সময়ে আমদানির সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন বছর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর লক্ষ্যে একক জেটি থেকে পণ্য খালাসের সম্ভাবনা নিয়ে এগুচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এতে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং বাণিজ্যের সম্প্রসারণে পায়রা বন্দর ভূমিকা রাখবে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। গৌতম হালদারের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বঙ্গোপসাগরের নিকটবর্তী পায়রা বন্দরের ৭২ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৭ কিলোমিটার প্রশস্ত রামনাবাদ চ্যানেলকে ঘিরে দেশের বাণিজ্যিক উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ৩,২৫,০০০ বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা নির্মাণ শেষ পর্যায়ে। ১১৬,৯৪,৩৮৭ টাকা ব্যয়ে ৩৯,০০০ বর্গমিটারের জেটিটি নির্মাণ হয় গত ২৭ নভেম্বর। এটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিইসিসি কোম্পানি। কাজটা সময় মতো শেষ করার আপ্রাণ চেষ্টা করেছি। ইনশাল্লাহ এতে আমরা সফলকাম হয়েছি। ২৭ তারিখে আমাদের কাজটা শেষ করেছি, মূল কাজ। এখন মাদার ভেসেলগুলি সরাসরি এখানে আসতে পারবে, এখন তারা সরাসরি আনলোড করতে হবে। এতে অনেক টাকা আমাদের দেশের জন্য সাশ্রয় হবে। দ্রুত জেটিতে মাদার ভেসেল সরাসরি ভিড়তে পারবে এবং নিরাপদে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে বলে জানান প্রজেক্ট ম্যানেজার। First of all, we are honored to be selected as development partner for the Paya Port Authority. And in the last 4.5 years, we have overcome the many challenges, and right now we stand here very proudly to say we have already completed our main work, and right now the jetty is ready for the operation. জেটিতে একই সঙ্গে ২০০ মিটার দৈর্ঘ্যের ৩টি জাহাজ নোঙর করতে পারবে। পণ্য খালাস করে সড়ক ও নৌপথে কম সময়ে অল্প খরচে পণ্য পরিবহন করা যাবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এই পায়রা বন্দর থেকে আমরা ইনল্যান্ড কোস্টারের মাধ্যমে আমাদের যদি সার বিসিএসির মাধ্যমে যে খাদ্য, বিএডিসির মাধ্যমে যে খাদ্য, এইসব যদি আরও পরিবহনের পরিমাণ বাড়াতে পারি, আমাদের এই বন্দরের ভূমিকা অনেকাংশে বেড়ে যাবে বলে আমি মনে করছি। জেটিটি পুরোদমে চালু হলে বন্দরের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে গতিশীল হবে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নতুন বর্ষে রুচিশীল স্টাইলিস্টদের জন্য দারুণ সুখবর দিলেন দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড লারিভ। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় গ্র্যান্ড স্টোর উদ্বোধন করেছেন লারিভ। লারিভের প্রধান নির্বাহী পরিচালক মনুজান নার্গিস সহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্র্যান্ড স্টোর উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটি দিয়েছে চমকপ্রদ অফার, থাকছে গিফট ভাউচার পাওয়ার। দেশের বাইরের খবর। ইংরেজি নতুন বছরকে বরণ করতে দেশে দেশে চলছে প্রস্তুতি। সবচেয়ে বড় নববর্ষ উদযাপনে প্রস্তুতি নিয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকত। এবার ২৫ লাখ মানুষ জড়ো হওয়ার আশা কর্তৃপক্ষের। যদিও সবার আগে নতুন বছরকে বরণ করেছে নিউজিল্যান্ড। এছাড়া অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে জমকালো আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। নতুন বছর মানেই পুরনো সব জঞ্জালকে পেছনে ফেলে নতুন করে জীবনের স্বপ্ন দেখা। ৩১ ডিসেম্বর মাঝরাতে নিউ ইয়ার সেলিব্রেশনে কাউন্টডাউন আর আতশবাজির জাঁকজমক আয়োজনে বরণ করা হয় এই দিনটি। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় সিডনি, মেলবোর্ন সহ বিভিন্ন শহরের বাসিন্দারা। এরই মধ্যে নববর্ষ ২০২৫ উদযাপনে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার। সেখানে প্রায় ১০ লাখ মানুষের সমাগম হবে এবার। এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনিরিও শহরে সমুদ্র সৈকতে তৈরি হয়েছে বড় মঞ্চ। ধারণা করা হচ্ছে এবার ২৫ লাখ মানুষ জড়ো হবে সেখানে। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা। জার্মানির বার্লিনেও চলছে নববর্ষ উদযাপনের প্রস্তুতি। এই উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় ৬৫,০০০ মানুষ। নিরাপত্তা জোরদারে শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৫,০০০ পুলিশ। চীনের বেজিংয়ে নববর্ষ উপলক্ষে ফ্যাশন ও প্রযুক্তির থিমযুক্ত ১,০০০-এর বেশি লণ্ঠন জ্বালানো হবে। একে বছরের সবচেয়ে বড় লণ্ঠন উৎসব বলা হচ্ছে। ব্যবসায় সমৃদ্ধি লাভের আশায় এমন আয়োজন করা হয়েছে এবার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ৪৫,৫০০ ছাড়িয়েছে প্রাণহানি। ওদিকে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। এথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে, যাদের মধ্যে ৬৮ জন পুরুষ আর বাকি ৩ জন নারী। রোববার স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় সিদামা প্রদেশে চালক নিয়ন্ত্রণ হারালে এমন দুর্ঘটনা হয় বলে জানিয়েছে CNN। গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে প্রাণহানি ৪৫,৫০০ আর আহত ছাড়িয়েছে ১,০৮,০০০। ১৪ মাসেরও বেশি সময় ধরে লাগাতার তাণ্ডবে বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এদিকে ইসরায়েলে ফিলিস্তিনিদের চাকরির বাজার দখল করছে ভারতীয়রা। এরই মধ্যে ১৬,০০০ ভারতীয় শ্রমিক নির্মাণ কাজে যোগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার যৌথ তদন্ত সদর দপ্তরের আবেদনের পর পরোয়ানাটি অনুমোদন করেছে সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। গত ৩ ডিসেম্বর দেশটিতে সামরিক আইন জারি করার প্রচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। এই একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। অবাক করার বিষয়, সেই তালিকায় জায়গা হয়নি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলা অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটার। তাসকিন ছাড়াও একাদশে জায়গা পেয়েছেন ৪ শ্রীলঙ্কান, আফগানিস্তানের ৩ জন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে ১ জন করে। যদিও আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বুমরা বর্তমানে ৭ এবং সিরাজ ৮ম স্থানে অবস্থান করছেন। এছাড়া ব্যাটিং তালিকার সেরা ৫-এ থাকা রোহিত, গিল এবং কোহলির পারফরম্যান্স মনে ধরেনি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শান্তিপূর্ণভাবে ইংরেজি নববর্ষ উদযাপনের আহ্বান বিএনপির। ২০২৫ সালে হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, প্রত্যাশা সাধারণ মানুষের। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চায় শিক্ষার্থীরা। শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, গণহত্যায় জড়িতদের ফাঁসি দাবি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন, মেলেনি বিস্ফোরকের আলামত। এবং মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু আজ। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রথমবার অনলাইনে স্টল বরাদ্দ থাকছে জুলাই ও ৩৬ চত্বর। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।